শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন। তারপর চিবোতে চিবোতে বললেন, তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি। আমাদের ডাইনে একটা বাড়ি পরেই একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, বলল শুভু, রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি। একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন, আমার দিকে চেয়ে হাসেন। হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি? শুভু একটু ভেবে বলল, একটু দুষ্টু দুষ্টুও হতে পারে। ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি, বললেন শঙ্করবাবু। উনি নাকি তন্ত্রতন্ত্র জানেন, টুকটাক করে যাদের পছন্দ নয়। মোট কথা, উনি ডাকলেও ওর কাছে যাস টাস না। শুভুর ভালো নাম সুবীর, বয়স 12। 3 মাস হলো সুবীররা কলকাতা থেকে এই শহরে এসেছে। এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন। সুবীর কলকাতা স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে। সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর। শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে। সুবীরের মার জায়গাটা খুব পছন্দ। বলেন এখানকার বাতাসই আলাদা, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। এই কমাসেই স্কুলে সুবীরের 2-1 বন্ধু হয়েছে। তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে। শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে, দুজনেই পড়াশোনায় ভালো, খেলাধুলায় দুজনেরই খুব উৎসাহ। দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল, বজ্রবুড়ো তো তোদের একটা বাড়ি পরেই থাকে। বজ্রবুড়ো? সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করলো, সে আবার কে? দেখিসনি? মাথায় টাক, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, গলাবদ্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে। সুবীর বলল, ওকে বুঝি লোকে বজ্রবুড়ো বলে? ওকে তো রোজ দেখি। সাবধান, বলল দিব্যেন্দু, ওকে চটাসনি, ও হাসলে তুইও হাসিস। তা তো হাসি। তাহলে ঠিক আছে, ও যদি তোর উপর খেপে যায় তাহলে ওর বাড়িতে বসে সেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে। বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন, বলল সুবীর। একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল, কোথায় পেল কে জানে, খুব রহস্যজনক ব্যাপার। ওর পুরো নাম কি তা জানি না। এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে। আগে আসেননি কখনো, এই প্রথম। বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত 10 বছরের বড়। বসবার ঘরে সোফায় একপাশে বসে বললেন, ডিস্টার্ব করলুম না তো? না না, বললেন শঙ্করবাবু, আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢু মারব। আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন না? আগে হ্যাঁ, আমি সংসার করিনি। এখানে আমার বাড়িতে আমি একা। কলকাতায় আমার এক ভাই আছে, লোহা লক্করের ব্যবসা করে। অফিস থেকে ফিরে পাড়ার কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি, অবশ্যই একজন বাদে। কে? বজ্রকিশোর বাড়ুজ্জে, নাম শুনেছেন? যাকে বজ্রবুড়ো বলে, আমাদের বাড়ির একটা বাড়ি পরে থাকে। আগে হ্যাঁ, ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি, বিস্তর। বুড়ো এখানে আসে বছর 15 আগে, আমি তখনও আসিনি। কিন্তু বুড়োর দক্ষিণে লাগোয়া বাড়ি নরেশ মল্লিক ছিলেন। তিনি 30 বছর হলো এখানে আছেন। সদানন্দ রোডে গয়নার দোকান আছে। তিনি বলেন সুটকেস হোল্ডার। এছাড়া বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল। সে পরের দিন চলে যায়।
ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে। আমাদের তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম রয়েছে। উনি আসার আগে নাকি বাড়িটা খালি পড়ে থাকতো। তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয়? আমি বলতে পারবো না, তবে নরেশবাবুর কাছে শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম সব শব্দ শুনেছেন। করতালের সব আওয়াজ, ডুগি পেটানো আওয়াজ, বিড়বিড় করে বলা সব মন্ত্র, মাঝে মাঝে হাসির শব্দ। এটা বিশ্বাস না করে উপায় নেই। কারণ বলছি, বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধহয় জানেন। বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি এন.কে মজুমদার। হ্যাঁ, নিশিকান্ত মজুমদার। ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন। ইনিও মাঝরাত্রিরে ওই সব শোনেন। এমনকি একদিন জানলায় একটা বীভৎস মুখ দেখেন। মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীর শান্তিভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন। এটা বিকেলবেলা। বুড়ো তখন বারান্দায় বসে। শাসানোর ফল কি হলো? সেই তো বলছি, গোলমাল তো বন্ধ হলোই না, মাঝখান থেকে নিশিকান্তবাবু ব্যায়াম বাঁধিয়ে বসলেন। হাই ফিভার 106 ডিগ্রি অবধি উঠেছিল। ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন। 7 দিনে জ্বর ছাড়ল। নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুক করেছিলেন। নীলোৎপল বাবুর একটি ছেলে আছে, বছর 15 বয়স, নাম রতন। আমাদের বাড়ির কাছেই কাকমারার মোড়টাতে থাকে। বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার খুব ব্যাঘ্র। হাসি মুখ করে হাতছানি দিয়ে ডাকে। রতন ওর ব্যাপার জানে, তাই কোনো আমলই দেয় না। সুবীরকে তার বাবা বারণ করেছেন, কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি। দিব্যেন্দুর বাবা এইসব তন্ত্র মন্ত্র তুক তাক বিশ্বাস করেন না। বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে। ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গন্ডগোল নেই। দিব্যেন্দু যদিও শুভকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল, কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে সেটা যাবে কোথায়? সে একদিন শুভুকে বলল, আজ তোর সঙ্গে ফিরবো, তোর বাড়িও যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে। শুভু ভুরো কুঁচকে বলল, কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে। তা বলেছিলাম, বলল দিবু, কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই, তাই একবার গিয়ে দেখি না কি হয়। এও একরকম অ্যাডভেঞ্চার তো। শুভু তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না। সে বলল, কাছে যেতে পারি, এমনকি কথাও বলতে পারি, কিন্তু ওর বাড়ির ভেতরে ডাকলে যাব না। ঠিক আছে, তাই হবে। স্কুল থেকে ফেরার পথে বজ্রবুড়োর বাড়ি দেখা যেতেই শুভুর বুকের ভেতর একটা ধুকপুকুনি শুরু হয়ে গেল। কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না। তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, রোজকার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায়। শুভু দিবু এগিয়ে আসতে ঠিক অন্য দিনের মতোই বজ্রবুড়ো হাসি মুখে তাদের। আজ শুভু বুড়োর হাসির মধ্যে সত্যি একটা শয়তানি ভাব লক্ষ্য করলো। হাসছেন কেন, কিছু বলবেন? দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করলো। হ্যাঁ বলবো, বললেন বজ্রবুড়ো। আমি ডাকলে আসো না কেন? দিবু বলল, আমাকে কোনোদিনও ডাকেননি, আর ডাকলেই বা যাবো কেন? ওই রকম যার তার ডাকে আমি যাই না।
শুভু মনে মনে ভাবলো, বাপ রে, দিবুর কি সাহস। আবার দিবুই কথা বলল, আপনার সবুজ বাক্সে কি আছে? কেন বলবো? বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকি হেসে বলল, আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভু এক নিঃশ্বাসে বলে দিল, আর একদিন যাব, আজ বাড়িতে কাজ আছে। দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে। দিবু শুভুর বাড়িতেই বিকেলের খাওয়া সারলো। খেতে খেতেই শুভুর বাবা কলেজ থেকে এসে গেলেন। শুভু কোনো কিছু না লুকিয়ে বজ্রবুড়োর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল। শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন, একবার করেছো এ জিনিস, আর করো না। দিব্যেন্দু, তোমাকেও বলছি, এইসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয়। বুড়োর মধ্যে অনেক গোলমাল, ওর প্রতিবেশীদের কথা অবিশ্বাস করা যায় না। কালই নিশিকান্তবাবু আমার বাড়ি এসেছিলেন। বজ্র ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্রিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়ি গিয়ে দরজা ধাক্কা দেন, কেউ দরজা খোলে না। এর সপ্তাহখানেক পর এক রবিবার সকালে শুভুদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল। শুভুর বাবা খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে বললেন, দেখ তো কে এলো। শুভু দরজা খুলে দেখে খয়েরি স্যুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক, বয়স 30-এর খুব বেশি না। তার পিছনের রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে। এটাও শুভুর চোখে পড়েছে। বজ্রকিশোর ব্যানার্জির বাড়িটা কোনটা বলতে পারেন? ভদ্রলোকে প্রশ্ন করলেন শুভুর বাবাকে। 74 নাম্বার সেটা জানি, কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িরই নাম্বার লেখা নেই। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে দিলেন, বললেন, ওই দিকে, আমার বাড়ির পরের বাড়িটা। থ্যাঙ্কস। ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন, কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন। আপনি কি ওর আত্মীয়? হ্যাঁ, আমি ওর ভাইপো, ছোট ভাইয়ের ছেলে। আসি। ভদ্রলোক চলে গেলেন। শঙ্করবাবু আবার সোফায় বসে বললেন, হাইলি ইন্টারেস্টিং। আমার ধারণা ছিল বজ্রবুড়ো তিনকুলে কেউ নেই। বিকেলে শুভুরা চা খাচ্ছে, এমন সময় দরজায় আবার টোকা পড়ল। শুভু খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক। একটু আসতে পারি কি? শঙ্করবাবু উঠে এসেছেন, বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে এলেন। বসুন, চা খাবেন? নো থ্যাঙ্কস, এইমাত্র খেয়ে এসেছি। বজ্রবাবুকে কেমন দেখলেন? সেইটা নিয়েই একটু কথা বলতে এলাম, বললেন ভদ্রলোক। আগে আমার পরিচয়টা দিই। আমার নাম অমিতাভ ব্যানার্জি। আমার পেশা হচ্ছে মনের ব্যায়ামের চিকিৎসা করা, সাইকিয়াট্রিস্ট। কলেজে পড়ার সময় থেকেই শখটা হয়েছিল। বাবা রাজি হয়ে গেলেন। আমি বিলেত থেকে পাশ করে ওখানে 3 বছর প্র্যাকটিসে ছিলাম। কিছুদিন হলো কলকাতায় এসেছি। বাবার কাছ থেকে জ্যাঠার কথাটা শুনেছিলাম। বাবা লখনৌয়ে ওকালতি করতেন। আমার জন্ম, পড়াশোনা সবই ওখানে। আমি বজ্র জেঠুকে কোনোদিন দেখিনি। যখন কলকাতায় গিয়েছি ততদিনে বজ্র জ্যাঠা আপনাদের এখানে চলে এসেছেন। এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে জ্যাঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন, কারুর সঙ্গে মিশতেন না। ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো ব্যায়াম নেই। যে বাড়িতে রয়েছেন সেটা কার? এটা আমার ঠাকুরদা তৈরি করেছিলেন। উনি ব্যবসা করতেন, অনেক পয়সা করেছিলেন। মারা যাবার আগে 3 ছেলেকে উইল করে টাকা সমান ভাগে ভাগ করে যান। কাজে বজ্র জ্যাঠার টাকার অভাব নেই। উনি কি তন্ত্র চর্চা করেছেন নাকি? কি যে করেছেন তা কেউ সঠিক বলতে পারবে না। আমরা থাকতাম লখনৌয়ে, মেজো জ্যাঠার কাজ ছিল ব্যাঙ্গালোরে। বজ্র জ্যাঠা কলকাতাতেই থাকতেন, তবে
গোটা তিনেক চাকর ছাড়া দেখবার আর কেউ ছিল না। তন্ত্রের ব্যাপার জানি না, তবে ওর যে মানসিক ব্যায়াম রয়েছে তাতে অন্তত আমার কোনো সন্দেহ নেই। কথা হচ্ছে কি ব্যায়াম সেটা এখনো ধরতে পারেননি? ধরবো কি করে? আমার সঙ্গে তো কথাই বলছেন না। তবে আমার একটা প্রস্তাব আছে। কি? ওর চাকর বলছিল উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না, তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন। শুভু বলল, ওর একটা সবুজ বাক্স আছে কি? অমিতাভ বাবু চোখ বড় বড় করে বললেন, বাক্স মানে কি? সে তো এক বিশাল ট্রাঙ্ক। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম ওতে কি আছে, উনি কোনো জবাবই দিলেন না। শঙ্করবাবু বললেন, ঠিক আছে, আমার ছেলে যাবে, কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে। নিশ্চয়, সে তো খুব ভালো কথা, আমি খানিকটা জোর পাবো। 5 মিনিটের মধ্যে তিনজনে বেরিয়ে পড়ল। বজ্রবুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলে দিল। বাবু কোথায়? জিজ্ঞাসা করলেন অমিতাভ বাবু। দোতলায় শোবার ঘরে, বলল চাকর। আজ বাইরে বসবেন না? আজ্ঞে, আপনি আসার পর থেকেই উনি কেমন যেন হয়ে গেছেন। আজ বিকেলে চাও খেলেন না। ঠিক আছে, আমরা ওর সঙ্গে একটু দেখা করব। আসুন মিস্টার চৌধুরী। তিনজনে দোতলায় গিয়ে হাজির হলো। ডান দিকে একটা দরজা, সেটাই বজ্রবুড়োর শোবার ঘর। ডক্টর ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর শুভুও ঘরে ঢুকলো। বজ্রবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধ শোয়া। শুভুকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল। তোমার সঙ্গে আবার এরা কেন? অভিমানের সুরে বললেন বজ্রবুড়ো। শুভু বলল, আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন, সেটা দেখতে এলাম। প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুভু ঘরে ঢুকেই দেখেছিল। খাটের উল্টো দিকে দেওয়ালের সামনে রাখা হয়েছে, বোঝাই যায় আদ্যিকালের ট্রাঙ্ক। নিশ্চয়ই দেখাবো, বললেন বজ্রবুড়ো, কিন্তু এখন না, এরা ঘর থেকে বেরোলে দেখাবো। ডক্টর ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন, চলুন মিস্টার চৌধুরী, আমরা পাশের ঘরে যাই। দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটলো। শুভুর বুকের ভেতর আবার ধুকপুকুনি। বজ্রবুড়ো খাট থেকে নেমে ট্যাঙ্ক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিলেন। দেখো, এ কি? এই যে খেলনায় ভর্তি, রেলগাড়ি, বন্দুক, রাক্ষসের মুখোশ, বিল্ডিং ব্লকস, লুডো, করতাল বাজানো সং, খেলার ড্রাম, খেলার গ্রামোফোন, তাছাড়া আরো কত খেলনা। এসব শুভু কখনো চোখেও দেখেনি, নাম শোনা তো দূরের কথা। এগুলো কার? শুভু ঢোক গিলে জিজ্ঞেস করলো। বজ্রবুড়ো 2 হাত মাথার উপর তুলে তুড়ি বাজিয়ে দুলিয়ে গান করছিলেন। আমি রাম খেল তিলক সিং, তাই নাচি তিরিং তিরিং। এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন, আমার। শুভু বুঝলো এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল। ওই মুখোশ পরে বুড়ো জানলায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস। আর এইসব খেলনার নানা রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো টুকটাক করছে। শুভু বলল, বাবা আর ডাক্তারবাবুকে ডাকি? ওরা যদি আমার খেলনা নিয়ে নেয়? বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। মোটেই নেবে না, ওরা খুব ভালো লোক, আপনার কোনো অনিষ্ট করবে না, তবে ডাকো। দুজনে এলেন। ট্রাঙ্কের ডালা এখনো খোলা। অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন, সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা, ওর নিজের ছেলেবেলার জিনিস। এ জুড়ি
আজকাল আর এ দেশে পাওয়া যাবে না। এরপর বজ্রবুড়োর দিকে চেয়ে বললেন, আপনি বসুন জ্যাঠা, বসুন, আমরা আপনার ভালো করতেই এসেছি। যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি? কড়া সুরে জিজ্ঞেস করলেন বজ্রবুড়ো। ঠিক বলেছেন ডক্টর ব্যানার্জি, বললেন। আমি ভুল বলেছিলাম। আপনার কোনো চিন্তা নেই, আমি কালকেই চলে যাব। যাবে বই কি, নিশ্চয়ই যাবে। অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভু আর শঙ্করবাবু নিচে নেমে এলেন। এও একরকম মনের ব্যায়াম, জানেন তো, বললেন ডক্টর ব্যানার্জি। শরীরে বার্ধক্যের পুরো ছাপ, কিন্তু মন সেই বালক অবস্থায় পড়ে রয়েছে, আর বাড়েনি। বড়দের তাই সহ্য করতে পারেন না, নিজের বয়সে সাথী খোঁজেন, অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না। কি করুণ অবস্থা ভেবে দেখুন তো। আপনি সত্যি কাল চলে যাবেন? শঙ্করবাবু জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আমি গেলে উনি ভালো থাকবেন। তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই। শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন, তুই মাঝে মাঝে বজ্রবুড়োকে সঙ্গ দিস, তোর বন্ধুদেরও বলিস। শুভুরা অমিতাভ বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার জন্য উদ্যোগ করলো। দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে, বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু, আজকে রাতে চামচিকে আর পেঁচারা। গল্পটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।